হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে ক্লাস 10-এর দেখো প্রান্তিক প্রকাশনী প্রশ্ন প্রস্তুতির বই থেকে আমরা ফার্স্ট সামেটিভ পরীক্ষার জন্য ফিজিক্যাল সায়েন্সের যেটা 2 নম্বর স্কুল দেওয়া হয়েছে সেই স্কুলের পুরো প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব। এর আগে 1 নম্বর স্কুলটা আমরা সলভ করে নিয়েছি। যারা দেখোনি, আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গেলে সেখানে প্রশ্ন প্রস্তুতির আলাদা প্লেলিস্ট পাবে, সেখান থেকে অবশ্যই দেখে নিও। দেখো, প্রথমে আমরা এমসিকিউ সলভ করব। বিভাগ ক, গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী তোমরা জানো ইনফ্রারেড রশ্মি মানে IR, অবলোহিত রশ্মি। নেক্সট হচ্ছে বয়েলের সূত্রের ধ্রুবক হলো, বয়েলের সূত্র মানে হচ্ছে ভি সমানুপাতিক 1/p, তাই না? চাপের সঙ্গে আয়তনটা ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়। তাহলে এই দুটো হচ্ছে চলরাশি, এবং ধ্রুবক রাশি মানে যেগুলো এই সমীকরণের মধ্যে নেই। এই সমীকরণের মধ্যে কী নেই? উষ্ণতা টি নেই এবং গ্যাসের ভর নেই। তাহলে এই দুটো হচ্ছে ধ্রুবক রাশি। প্রদত্ত কোনটি একটি সন্ধিগত মৌল? সন্ধিগত মৌল মানে হচ্ছে আমাদের গ্রুপ 3 থেকে আমাদের 12 পর্যন্ত। এখানে একটা মৌল দেখো কোবাল্ট, তাই না? এটা হচ্ছে সন্ধিগত মৌল। এরপরে গাড়ির ভিউ ফাইন্ডার রূপে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কনভেক্স মিরর, উত্তল দর্পণ। মাধ্যমে পরম প্রতিসরাঙ্ক কোন বর্ণের আলোর ক্ষেত্রে সবচেয়ে কম? সেটা হচ্ছে বেগুনি বা ভায়োলেট। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলো মানে অ্যালকালাইন আর্থ মেটাল সেটা গ্রুপ 2-তে থাকে, এবং গ্রুপ 1-এ যেটা থাকে সেটা হচ্ছে শুধু ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল। কোনো বস্তুর বিবর্ধিত অসৎবিম্ব গঠন করতে গেলে উত্তল লেন্স থেকে বস্তুর দূরত্ব হওয়া উচিত ফোকাস দূরত্ব থেকে কম রাখতে হবে, তাই না? ফোকাস দূরত্ব থেকে যদি আমরা কম রাখি তাহলে বস্তুর পিছন দিকেই মানে একটা বিবর্ধিত এবং অসৎবিম্ব তৈরি হবে। এরপরে আমরা বিভাগ খ সলভ করব। এখানেও প্রশ্নমান 1, 2 থেকে প্রথম প্রশ্ন, একটি পুনর্নবীকরণযোগ্য দূষণ মুক্ত শক্তি উৎসের নাম, সেটা সৌরশক্তি লিখতে পারো, বায়ু শক্তি লিখতে পারো। বায়ুমণ্ডলে কোন স্তরে মেরুজ্যোতি দেখা যায়? সেটা হচ্ছে থার্মোস্ফিয়ার। পিভি সমান হচ্ছে এনআরটি, এনের বদলে আমরা W/m লিখতে পারি, W/mRT। পি হচ্ছে গ্যাসের চাপ, ভি হচ্ছে আয়তন। W মানে হচ্ছে প্রদত্ত গ্যাসের ভর, এম হচ্ছে আণবিক ভর আর বা মোলার ভর, আর আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক, আর টি হচ্ছে কেলভিন স্কেলে উষ্ণতা। তাহলে এখানে এম রয়েছে, এটা মোলার ভর, তাহলে এটা একক হচ্ছে গ্রাম মোল ইনভার্স বা গ্রাম পার মোল। চার্লসের সূত্রে বলছে ভি বনাম টি লেখচিত্র অঙ্কন করতে হবে। তাহলে ভি ওয়াই অক্ষ বরাবর, টি অক্ষ মানে এক্স অক্ষ বরাবর টি আমরা রাখবো, ক্যাপিটাল টি। তাহলে এরকম মূল বিন্দুকে আমি সরলরেখা হবে এবং এখানে ডট ডট দিয়ে দেবে, এবং এটা হচ্ছে 0, তাই না? তাহলে মূল বিন্দুকে আমি একটা আমরা সরলরেখা পাবো। অথবা দিয়ে শূন্যস্থান পূরণ করো। এনটিপিতে সকল গ্যাসের মোলার আয়তন দেখো, এটা মিলিলিটার দিয়েছে, তাহলে 22,400 মিলিলিটার হবে। শুধু যদি এখানে লিটার দিত তাহলে 22.4 বসাতাম। সত্য মিথ্যার ক্ষেত্রে বলছে লম্ব আপতনের ক্ষেত্রে, লম্ব আপতন মানে অভিলম্ব বরাবর যদি আপতিত হয়, তাহলে এখানে আপতন কোণ যেটা আই সেটা এবং প্রতিসরণ কোণ দুটোই কিন্তু এখানে আমাদের 0 ডিগ্রি হয়। আপতন কোণ এবং প্রতিফলন কোণ দুটোই কিন্তু 0 হয় লম্ব আপতনের ক্ষেত্রে। স্নেলের সূত্র ক্ষেত্রে যেটা সাইন আই বাই সাইন আর, কেমন? সাইন আই বাই সাইন আর যেটা আমাদের, সেইটা আমাদের সমান মিউ, কেমন? প্রতিসরাঙ্ক, সেই আমাদের জিনিসটা লিখতে হবে। আমাদের শুধু গাণিতিক রূপ বলেছে, গাণিতিক রূপ বলেছে। তুমি চাইলে সূত্রটাও লিখতে পারো যে দুটি নির্দিষ্ট মাধ্যমে বিভেদ হলে একটি নির্দিষ্ট বর্ণের আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। ওকে, বা শুরু করতে পারো যে আলোর প্রতিসরণের দ্বিতীয় সূত্রটি স্নেলের সূত্র নামে পরিচিত। এখানে যদি আপতন কোণ আই এবং প্রতিসরণ কোণ আর হয়, তাহলে স্নেলের সূত্র অনুসারে সাইন আই বাই সাইন আর সমান ধ্রুবক মিউ, কেমন? এটা হয়। তাহলে এটা লিখতে হবে, এটা হচ্ছে গাণিতিক রূপ। এরপরে প্রাথমিক বর্ণ বা মৌলিক বর্ণ 3টে বর্ণ রয়েছে, সেটা হচ্ছে লাল, সবুজ এবং নীল। তেজস্ক্রিয় যেগুলো ধাতু রয়েছে আমরা জানি, হাইড্রোজেনের পরে রয়েছে হাইড্রোজেন, তারপর লিথিয়াম, তারপরে সোডিয়াম, তারপর পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, তারপর সিজিয়াম, তাই না? আমরা ট্রিক্সে বলেছিলাম শর্টকাট মনে রাখা যে হাই লিনা কি রুবির কাজিন ফ্রেন্ড, তাই না? শেষে রয়েছে ফ্রন্সিয়াম, কাজের হাই লিনা কি রুবির কাজিন ফ্রেন্ড। তাহলে এফআর যেটা রয়েছে নিচে একদম ফ্রান্সিয়াম, সেটা হচ্ছে একটা তেজস্ক্রিয় রেডিও অ্যাক্টিভ মেটাল, কেমন? তাহলে ফ্রান্সিয়াম হবে উত্তর। মোলের আয়নন বিভব যেটা, সেটা ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম, কিলো ক্যালোরি পার মোল বা কিলো ক্যালোরি পার জুল, কিলো জুল পার মোল, এরকমভাবে একক হয়, কেমন? কিলো ক্যালোরি পার মোলও হয়, কিলো জুল পার মোল এটাও হয়। ইলেকট্রন ভোল্ট পার অ্যাটম এটা লিখতে পারো, এটা মানে বেশি প্রচলিত। এই সেল মানে হাইড্রোজেন ক্লোরাইড, এখানে মানে গ্যাসের আকারে যখন থাকে তখন যে রাসায়নিক বন্ধনটা থাকে সেটা হচ্ছে সমযোজী বন্ধন। ওকে, হাইড্রোজেনের বাইরের কক্ষে একটা ইলেকট্রন এবং ক্লোরিনের বাইরের কক্ষে 7টা ইলেকট্রন, 1 2 3 4 5 6, একটা এখানে চলে আসে। নিয়ে হাইড্রোজেনের একটা আর ক্লোরিনের একটা মিলে ইলেকট্রন জোড় গঠিত হয়, যেটা হাইড্রোজেনও ব্যবহার করে এবং এই ইলেকট্রন জোড়টাকে ক্লোরিনও ব্যবহার করে।
সমভাবে ব্যবহার করার মাধ্যমে সমযোজী এক বন্ধনের মাধ্যমে এই ক্লোরিনটা কিন্তু গঠিত হয়। ওকে, তাহলে সমযোজী বন্ধন রয়েছে। সমযোজী ত্রিবন্ধন রয়েছে হচ্ছে অ্যাসিটিলিন, এমনিতে সংকেত হচ্ছে C2H2, ওকে সংকেত, এবং থাকে H বন্ড C, ট্রিপল বন্ড C বন্ড H, দুটো কার্বনের মাঝখানে ত্রিবন্ধন বা ট্রিপল বন্ড থাকে। এখানে প্রথম প্রশ্ন 3-1, সৌরকোষে ব্যবহৃত অর্ধপরিবাহী সেটা হচ্ছে সিলিকন। সিলিকনটা ব্যবহার করা হয়, জার্মেনিয়াম ব্যবহার করা হয়, সিলিকনটা লিখবে। বায়োফুয়েল টেক্সট থেকে লিখতে পারো, আমি ভট্টাচার্য ব্রাদার্সের টেক্সট থেকে তোমাদের দেখাচ্ছি। যে কোনো টেক্সটেই মোটামুটি এই প্রশ্নগুলো পাবে। কেমন? বায়োফুয়েল মানে হচ্ছে যে এখানে দেওয়া হয়েছে যে উদ্ভিদ বা অণুজীবের মধ্যে আত্তীকরণ হওয়া কার্বন ঘটিত যৌগ থেকে ভৌত বা রাসায়নিক প্রক্রিয়ায় যে জ্বালানি তৈরি হয় সেটাই হচ্ছে বায়োফুয়েল। যেমন বায়ো ইথানল হচ্ছে এক্সাম্পল। এরপরে সিএফসি কীভাবে মানে ওজোন স্তরকে ধ্বংস করে, এগুলো তো আমরা আমাদের ক্লাসে আলোচনা করেছি। এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করা হয়ে গেছে, যারা দেখোনি অবশ্যই ক্লাসগুলো দেখে নিও, সেখানে আমরা পুরো ডিটেলসে কিন্তু এই জিনিসগুলো আলোচনা করেছি। কীভাবে এই যে সিএফসির ভূমিকা, এই পুরো জিনিসটা এখান থেকে লিখতে হবে, এখান থেকে শুরু করে এতটা। ওকে, এটা কিন্তু লিখতে হবে। এরপরে চার্লসের সূত্র অনুযায়ী পরম শূন্য উষ্ণতার ধারণা, এটা আমাদের এখনও ক্লাস হয়নি, তার জন্য আমি জিনিসটা বলে দিচ্ছি। এই যে চার্লসের সূত্র অনুসারে আমরা জানি যে টি উষ্ণতাতে যদি আয়তন ভি হয় তাহলে VT সমান হচ্ছে V0। V0 হচ্ছে প্রাথমিক মানে 0 ডিগ্রি উষ্ণতায় আয়তন V0, ব্র্যাকেট দিয়ে 1 + T/273। এবার উষ্ণতা কমে যদি আমরা -273 ডিগ্রি সেলসিয়াস করি তাহলে টি এর বদলে -273 বসাতে হবে। তাহলে উপরে -273, নিচে 273, মাইনাসটা এখানে চলে আসবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে 273 কেটে যাবে, এখানে -273 কেটে গেলে 1 হয়, তাহলে 1 - 1, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0-র সঙ্গে এই যে 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0-র সঙ্গে V0 যদি গুণ করি, V0 গুণ করলে তাহলে 0 হবে, কারণ 0-র সঙ্গে যাই গুণ করি সেটা 0 হয়। তাহলে VT সমান কত পেয়ে গেলাম আমরা? 0 পেয়ে গেলাম। অর্থাৎ চার্লসের সূত্রানুসারে স্থির চাপে নির্দিষ্ট পরিমাণ যে কোনো গ্যাসের আমরা যদি -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন খুঁজতে যাই তাহলে সেটা কত হবে? থিওরিটিক্যালি সেটা কিন্তু 0 হয়। এই জন্য -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলে। তাহলে এখান থেকে শুরু করে এতটা অবধি লিখতে হবে। ওকে, লেন্সের ক্ষেত্রে আলোক কেন্দ্র কাকে বলা হয়? আমি এই টেক্সট থেকেই তোমাদের আনসারটা দেখাচ্ছি। এই যে এখানে তোমরা লিখবে যে লেন্সের একটি তলে কোনো আলোকরশ্মি আপতিত হয়ে প্রতিসরণের পর বিপরীত তল থেকে আপতিত রশ্মির সমান্তরাল নির্গত হলে রশ্মিটি লেন্সের প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে ওই লেন্সের আলোককেন্দ্র বলা হয়। বা লিখতে পারো যে কোনো একটি রশ্মি লেন্সের ভেতর দিয়ে যাওয়ার সময় যে বিন্দু দিয়ে গেলে, মানে লেন্সের মধ্যে থাকা যে বিন্দু দিয়ে গেলে সেই রশ্মিটির কোনোরূপ চ্যুতি হয় না, অর্থাৎ আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি সমান্তরাল হয়, লেন্সের মধ্যে থাকা সেই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় আলোককেন্দ্র। ওকে, মাঝে যে বিন্দুটা দিয়ে গেলে সেটা কী হবে? আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি এই দুটো পরস্পর সমান্তরাল হবে, কোনোরূপ কোনো চ্যুতি হবে না, সেটাই হচ্ছে আলোককেন্দ্র। সেটা হচ্ছে মাঝের এই যে ও বিন্দুটা। ওকে, এরপরে নেক্সট আয়নন বিভব মানে আয়নাইজেশন পোটেনশিয়াল। আমাদের পর্যায় সারণী চ্যাপ্টারের ক্লাসও প্রায় শেষের দিকে, বেশিরভাগই হয়ে গেছে, একটু হয়তো পড়ে রয়েছে, সেটাও তোমরা পেয়ে যাবে ক্লাসটা। পর্যায় সারণীর ক্লাস, প্রথম চ্যাপ্টারের ক্লাস, এগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আয়নাইজেশন শক্তি মানে হচ্ছে আয়নন বিভব। সর্বনিম্ন শক্তি স্তরে মানে গ্রাউন্ড স্টেটে থাকা কোনো একটি মৌলের গ্যাসীয় প্রশম মানে সেটা হবে গ্যাসিয়াস হবে এবং আইসোলেটেড অ্যাটম হবে, গ্যাসীয় বিচ্ছিন্ন পরমাণু, তার যোজ্যতা কক্ষে সবচেয়ে আলগাভাবে বা শিথিলভাবে আবদ্ধ ইলেকট্রনটাকে বের করে ওই পরমাণুটাকে গতিশক্তিবিহীন এক একক ধনাত্মক আধানযুক্ত মানে পজিটিভ আধানযুক্ত আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তি লাগে সেটাকে আয়নাইজেশন শক্তি বলে। এই জিনিসটা কিন্তু হয়ে গেছে আয়নাইজেশন শক্তি ব্যাপারটা। ওকে, ধরো একটা মেটাল রয়েছে M, একটা গ্যাসীয় পরমাণু, বিচ্ছিন্ন পরমাণু, সেটা থেকে যদি একটা ইলেকট্রন বের করতে হয়, নিয়ে M পজিটিভ এক একক ধনাত্মক আধানযুক্ত ক্যাটায়নে পরিণত করব, তাহলে ওই একটা ইলেকট্রন বের করতে মিনিমাম যে শক্তি আমাকে বাইরে থেকে দিতে হয় সেটাই হচ্ছে আয়নাইজেশন শক্তি বা আয়নন বিভব। এরপর আমাদের এখানে প্রশ্ন, পর্যায় সারণীতে কোনো একটি নির্দিষ্ট পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় কেন কমে যায়? ওকে, এগুলো আমরা বলেছি ক্লাসে যে পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণু ক্রমাঙ্ক বাড়ে একটা একটা করে। দেখো লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিনিয়ন। ওকে, 2 নম্বর পর্যায়ে দিয়েছে আমাদের। তাহলে যত যাবে এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 3, এটা 4, এটা 5, 6, 7, 8, 9, এটা 10 নম্বর মৌল। ওকে,
যত যাব তত প্রোটন সংখ্যা বাড়ছে, পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে, 3 4 5 6 7 8 9 10। পরমাণু ক্রমাঙ্ক বাড়া মানে প্রোটন সংখ্যা বাড়া। প্রোটন যদি বাড়ে তাহলে পজিটিভ আধান বাড়বে, ধনাত্মক আধান বাড়বে। তাহলে কি করবে, সেই প্রোটনগুলো, সেগুলো যেগুলো নিউক্লিয়াসের মধ্যে রয়েছে, সেই প্রোটনগুলো কী করবে, ইলেকট্রন মহলে থাকা ইলেকট্রনগুলোকে টেনে ধরবে, আকর্ষণ করবে। যদি আকর্ষণ করে তাহলে সেক্ষেত্রে কী হবে, মানে নিউক্লিয়াস এই মানে পরমাণুর আকারটা ছোট হয়ে যাবে। এ কারণে বাম দিক থেকে ডান দিকে গেলে আকারটা ছোট হয়, যেহেতু একই কক্ষে ইলেকট্রনগুলো প্রোটনগুলো থাকে, মানে ইলেকট্রনগুলো ঢোকে, আর প্রোটনের সংখ্যা বাড়ে বলে নিউক্লিয়াসের মোট ধনাত্মক আধান বাড়ে। এ কারণে মানে কি হয়, ইলেকট্রনগুলোকে টেনে ধরে এবং মানে আকারটা ছোট হয়। ওকে, সেই জিনিসটা এখানে দেওয়া হয়েছে। এরপরে নেক্সট দেখো, এখানে আয়নীয় এবং সমযোজী যৌগের মধ্যে দুটি পার্থক্য লেখো। আমাদের যে চ্যাপ্টারটা পড়ছি পর্যায় সারণী, সেটা কমপ্লিট হলে এই চ্যাপ্টারটা আমরা স্টার্ট করবো, কেমন, আয়নীয় সমযোজী বন্ধন। এখানে পার্থক্য লিখবে, দুটি পার্থক্য বলেছে। এখানে হচ্ছে যে আয়নীয় মানে তড়িৎযোজী, কেমন, আয়নীয় বা তড়িৎযোজী যৌগগুলি সাধারণ চাপ এবং তাপমাত্রায় কেলাসাকার কঠিন পদার্থ, যেমন NaCl মানে সোডিয়াম ক্লোরাইড, এটা একটা কঠিন কেলাসাকার পদার্থ। কিন্তু সমযোজী যৌগগুলো সাধারণ চাপ এবং উষ্ণতায় গ্যাসীয় হতে পারে, তরল হতে পারে, বা নরম কঠিনও কিন্তু হতে পারে। যেমন মিথেন একটা গ্যাস, ক্লোরোফর্ম এটা হচ্ছে গ্যাস, কেমন, বা মানে এটা তরলও হতে পারে। চিনি এটা কিন্তু কঠিন। ওকে, আবার এটা লিখবে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক। তড়িৎযোজী বা আয়নীয় যৌগগুলির গলনাঙ্ক স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয়, কিন্তু সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক অপেক্ষাকৃত কম হয়। এরা উদ্বায়ী প্রকৃতির হয়, মানে ভোলাটাইল হয়। মিথেনের ক্ষেত্রে লুইস ডট গঠন আমরা দেখব। মিথেন মানে CH4। মিথেনের ক্ষেত্রে দেখো, এই যে কার্বনের বাইরের কক্ষে 4টে ইলেকট্রন লাল কালিতে দেখানো হয়েছে, এটা একটা, এটা একটা, এটা একটা, এটা একটা। ওকে, 4টে ইলেকট্রন। আর আমাদের এই স্ট্রাকচারটা ঠিক স্ট্রাকচার, কেমন, এখানে হাইড্রোজেনগুলো দেখানো, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন দেখাতে হবে, এখানে একটা H লিখতে হবে, এখানে একটা H লিখতে হবে। আর হাইড্রোজেন ইলেকট্রনগুলো হচ্ছে এইগুলো, গ্রিন কালার, এই কালারে দিয়েছে, এটা হাইড্রোজেন ইলেকট্রন। তো এটার একটা, এর একটা ইলেকট্রন, এর একটা ইলেকট্রন, এভাবে দেখানো হয়েছে। এবার প্রত্যেকটাতে দেখো হাইড্রোজেনের একটা এবং কার্বনের একটা ইলেকট্রন, কেমন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, কার্বনের একটা ইলেকট্রন মিলে একটা ইলেকট্রন জোড়। এখানেও তাই, হাইড্রোজেনের একটা, কার্বনের একটা, হাইড্রোজেনের একটা, কার্বনের একটা, হাইড্রোজেন একটা, কার্বনের একটা মিলে ইলেকট্রন জোড় তৈরি হয়েছে। দুটো করে ইলেকট্রন জোড় মানে এক বন্ধন, এখানে এক বন্ধন, এখানে এক বন্ধন, এখানে এক বন্ধন, এখানে এক বন্ধনের মাধ্যমে মিথেন মানে CH4 কিন্তু গঠিত হবে। ওকে, এরপর এখানে বলছে দুটি মৌল A এবং B এর পরমাণু ক্রমাঙ্ক 19 এবং 17। আমরা যদি A মৌল দেখি, এর পরমাণু ক্রমাঙ্ক বলেছে 19, তাহলে K কক্ষ, L কক্ষ, M কক্ষ, ইলেকট্রন বিন্যাস করব 2, এখানে 8, 2 এর 8 হলো 10, তারপরে আবার এখানে 8টা হবে, KL MN, এই কক্ষে একটা ইলেকট্রন হবে। B যদি আমরা দেখি, এখানে 17টা রয়েছে, তাহলে মানে ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, 2 এর 10 হলো, তার বাইরের কক্ষে 7টা। এর বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, মানে এটা কি, ক্ষার ধাতু, এটা একটা ধাতু, ক্ষার ধাতু, যার যোজ্যতা হচ্ছে 1। এর বাইরের কক্ষে 7টা ইলেকট্রন আছে, মানে এটা হচ্ছে হ্যালোজেন, এটা অধাতু, কেমন, হ্যালোজেন মানে হচ্ছে অধাতু। ওকে, তাহলে ধাতু, ক্ষার ধাতু, এই যোজ্যতা 1, হ্যালোজেন বাইরের কক্ষে 7টা ইলেকট্রন, তাহলে আর একটা হলে অক্টেট পূর্ণ হবে না, এরও যোজ্যতা 1, তাহলে এরও যোজ্যতা 1, এরও যোজ্যতা 1 নিয়ে যখন যৌগ গঠিত হবে, তখন এ আগে বসবে, যেহেতু এ ধাতু, সংকেত লেখার সময় আমরা ধাতুটাকে আগে লিখি এবং অধাতুগুলোকে পরে লিখি। তাহলে এ আগে লিখলাম ধাতু, পরে বি লিখলাম। এর যোজ্যতা 1, সেটা বির নিচে, বির যোজ্যতা 1, সেটা এর নিচে, 1 আমরা লিখি না, তার জন্য শুধু এ বি, এটা কিন্তু হবে ওই যৌগের সংকেত, কেমন, তাহলে এটা তোমাদের লিখতে হবে। তাহলে এরকমভাবে ইলেকট্রন বিন্যাসগুলো প্রথমে দেবে, নিয়ে এটা ক্ষার ধাতু, এটা হ্যালোজেনগুলো লিখে দেবে, যৌগটার নাম হচ্ছে AB। আর কী ধরনের যৌগ গঠন করবে, এটা হচ্ছে আয়নীয় যৌগ গঠন করবে, কেমন, আয়নীয় যৌগ, আয়নীয় যৌগ গঠন করবে। তার কারণ এখানে বাইরে একটা ইলেকট্রন রয়েছে, সে ছেড়ে দেবে একটা ইলেকট্রন, নিয়ে বাইরের কক্ষে তারা 2, 8, 8 হয়ে যাবে। একটা ইলেকট্রন ছেড়ে দেবে, নিয়ে A কী হবে, A+ হয়ে যাবে একটা ইলেকট্রন ছেড়ে, আর B সেই একটা ইলেকট্রন গ্রহণ করবে, নিয়ে 7টা ছিল, আর একটা ইলেকট্রন হয়ে গেল, না 8টা হয়ে গেল, তাই জন্য B- হবে, নিয়ে A+, B- এরা স্থির তড়িৎ আকর্ষণ বলের দ্বারা যুক্ত হয়ে আয়নীয় যৌগ গঠন করবে, AB, আয়নীয় বা তড়িৎযোজী যৌগ। বিভাগ ঘ যেটা, সেটা আমরা সলভ করব। প্রথমে আমাদের যেটা প্রশ্ন বলছে, সেটা হচ্ছে ঘরের তাপমাত্রায় 76 সেন্টিমিটার Hg মানে পারস্তম্ভের চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন বলছে 1 লিটার, তাপমাত্রা অপরিবর্তিত রেখে 19 সেন্টিমিটার Hg চাপে ওই গ্যাসের আয়তন কত হবে। ওকে, এটা এমনি খাতাতে করেও দেখানো হয়, আমি যেহেতু বইয়ের মধ্যে সরাসরি পেয়েছি, বইয়ের মধ্যে থেকেই তোমাদের দেখাচ্ছি। ওকে, দেখো
গ্যাসের প্রাথমিক আয়তন যেটা ইনিশিয়াল ভলিউম সেটা V1, সেটা 1 লিটার। প্রাথমিক চাপ P1 সেটা 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। অন্তিম চাপ সেটা হচ্ছে 19 সেন্টিমিটার, বলে দিয়েছে দেখো এখানে 19 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। আমাদের অন্তিম আয়তন মানে V2 বের করতে হবে। এবার বয়েলের সূত্র অনুসারে তোমরা জানো P1 V1 সমান P2 V2। তাহলে V2 মানে কী হবে, P2টা এদিকে আসলে P1 V1 এর নিচে P2। এবার P1 বসাও, V1 বসাও, P2 বসাও, সব বসাও, তাহলে এখানে 4/76 হয়, মানে 4 লিটার। ওকে, তাহলে আমাদের আয়তন হয়ে গেলো ফাইনাল ভলিউম, সেটা হচ্ছে 4 লিটার। এরপরে এখানে আমাদের অথবা দিয়ে আর একটা গাণিতিক প্রশ্ন দিয়েছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা গাণিতিক প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট। 4 ATM চাপ এবং 300 কেলভিন উষ্ণতায় 8 গ্রাম H2 গ্যাসের আয়তন কত হবে? এই ধরনের প্রশ্ন তোমরা প্র্যাকটিস করে যাবে, তোমাদের ফার্স্ট সামিটিভ পরীক্ষায়, স্কুলের পরীক্ষাতেও কাজে দেবে। ওকে, হাইড্রোজেনের মোলার ভর তোমরা জানো 2 গ্রাম পার মোল বা 2 গ্রাম মোল ইনভার্স। হাইড্রোজেন গ্যাসের যেটা ভর বলেছে 8 গ্রাম, তাহলে 2 গ্রাম মানে 1 মোল, 2 গ্রাম মানে 1 মোল, 4 গ্রাম মানে 2 মোল, 6 গ্রাম মানে 3 মোল, 8 গ্রাম মানে 4 মোল, তাই না? 8 গ্রাম মানে 4 মোল। সরাসরি এটাকে মানে এই W/M না লিখে N লিখতে পারো। N লিখলে তোমাকে কী করতে বলো তো, ওই N সমান তোমাকে বার করে নিতে হবে 8কে 2 দিয়ে ভাগ করবো। প্রদত্ত ভর W 8, নিচে M মানে হচ্ছে 2, যেহেতু হাইড্রোজেনের মোলার ভর হচ্ছে 2, তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে 4। সেটা আলাদা করে বের করে নিতে পারো, বা তুমি যদি ভাবো যে এরকমভাবে সমীকরণ লিখবো তাও করতে পারো। ওকে, P ইকুয়াল টু W/M RT লিখলে তারপরে V মানে কত, এই পিটা এদিকে চলে আসবে, তাহলে WRT/MP। কেমন? এবার W বসাবে, আর এর যেটা সর্বজনীন গ্যাস ধ্রুবকের ভ্যালু হচ্ছে 0.082 বসাবে, T বলেছে 300 কেলভিন বসাবে, M মোলার ভর গ্যাসের সেটা 2 হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে, এবং এখানে চাপ যেটা সেটা 4 বসাবে, হিসেব করবে, হয়ে যাবে 24.6 লিটার। পরের প্রশ্ন এখানে মায়োপিয়া কী এবং এই সমস্যা দূর করার প্রতিকারের উপায়। ওকে, মায়োপিয়া কাকে বলে সেটার জন্য আমাদের 2 নম্বর দিয়েছে, আমরা টেক্সট থেকে এটা লিখব। মায়োপিয়া মানে হ্রস্ব দৃষ্টি। কোনো ত্রুটিপূর্ণ চোখ যদি কাছের বস্তুকে স্পষ্ট দেখতে পায় কিন্তু দূরের বস্তুকে স্পষ্ট দেখতে না পায়, তাহলে চোখের এই দৃষ্টিজনিত ত্রুটিকে হ্রস্ব দৃষ্টি বা মায়োপিয়া বলে। মনে রাখবে এই জিনিসগুলো, যেমন হাইপারমেট্রোপিয়া দূরদৃষ্টি, মানে দূরেরটা দেখতে পায়। এখানে নাম কেমন হয়, যেটা দেখতে পাই সেই হিসাবে নাম, মানে যেটা ঠিক আছে সেই অনুযায়ী নাম, আর যেটা ভুল আছে সেটা নাম হয় না। যেমন কাছের জিনিস দেখতে পাচ্ছে কেউ, দূরেরটা দেখতে পাচ্ছে না, মানে তার হ্রস্ব দৃষ্টি আছে। হ্রস্ব দৃষ্টি মানে কাছেটা দেখতে পায়, হ্রস্ব মানে কাছে ছোট, তাহলে কাছেটা দেখতে পায়, দূরেরটা পায় না। আর হাইপারমেট্রোপিয়া বা দীর্ঘ দৃষ্টি মানে দূরেরটা দেখতে পায় কিন্তু কাছেরটা পায় না। ওকে, বোঝা গেল? তাহলে এখানে হ্রস্ব মানে কাছে ছোট, তাহলে কাছেরটা দেখতে পাবে, দূরেরটা দেখতে পাবে না, সেটা হচ্ছে মায়োপিয়া। তাহলে এই সংজ্ঞাটা লিখবে, এবং এখানে প্রতিকারটা লিখবে। কারণটা তুমি চাইলে লিখে দিতে পারো যে সম্পূর্ণ শিথিল অবস্থায় চোখের লেন্সের ফোকাস দৈর্ঘ্য অক্ষিগোলকের ব্যাস অপেক্ষা কমে গেলে হ্রস্বদৃষ্টি হয়। প্রথম কারণটাই ভালো কারণ। বা তাছাড়া অক্ষিগোলকের আকার স্বাভাবিকের চেয়ে বড় হয়ে গেলে মায়োপিয়া দেখা যায়। প্রতিকারের জন্য 1 নম্বর দিয়েছে, লিখবে উপযুক্ত ফোকাস দৈর্ঘ্যের অবতল লেন্স চোখের সামনে রেখে এই ত্রুটি দূর করা যায়। এরপরে নেক্সট, অবতল দর্পণ দ্বারা কীভাবে বস্তু সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব সৃষ্টি হবে সেটা দেখাতে হবে। এটা তোমরা লিখবে এখানে যে এই যে এখান থেকে শুরু করবে, অবতল দর্পণ দ্বারা অসৎ প্রতিবিম্ব গঠন, এখান থেকে শুরু করে এতটা অবধি লিখতে হবে, এবং প্রথম ছবিটা দেবে 5.11। ওকে, এই জিনিসটা করতে পারো, বা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে যদি লিখতে চাও আমাদের 2 নম্বর লিখলেই বেটার হবে। 1 নম্বর এটা দরকার নেই, এইটা বিস্তৃত বস্তুর ক্ষেত্রে আমাদের এই যে বস্তু এটা, সেটা দেখো, এটা ফোকাস, এটা হচ্ছে মেরু, ফোকাস আর মেরুর মাঝখানে যে কোনো জায়গায় রাখলে দর্পণের পিছন দিকে প্রতিবিম্ব তৈরি হলো, তাহলে এটা হচ্ছে অসৎ প্রতিবিম্ব PQ, এবং বস্তু এই PQ এর থেকে দেখো এটা কিন্তু বড়, তাহলে বিবর্ধিত, এবং মাথায় P ছিল, এখানেও P রয়েছে মাথায়, নিচে Q, এখানেও নিচে Q রয়েছে, মানে সমশেষ, মাথার দিকে মাথা, পায়ের দিকে পা রয়েছে। ওকে, তাহলে এখান থেকে শুরু করে এতটা করবে, এবং এই ডান দিকে ছবিটা আঁকবে। নেক্সট আমাদের প্রশ্ন, বিবর্ধক কাঁচ হিসাবে উত্তল লেন্সের ব্যবহার চিত্রসহ বর্ণনা করো। তাহলে বিবর্ধক কাঁচ হিসাবে আমরা এই জিনিসটা দেখবো, এই যে বিবর্ধক কাঁচ হিসাবে উত্তল লেন্সের যে পাশে বস্তু থাকে সেই পাশেই অসৎ সমশীর্ষ এবং বস্তুর তুলনায় অনেক বড় প্রতিবিম্ব গঠিত হয়। লেন্সের অপর পাশ থেকে দেখলে বড় আকার সমশীর্ষ প্রতিবিম্বটি দেখা যায়। উত্তল লেন্সের ফোকাস দূরত্ব যত কম হয় প্রতিবিম্বের বিবর্ধন তত বেশি হয়। এই ধর্মের জন্য কম ফোকাস দৈর্ঘ্যের উত্তল লেন্সকে বিবর্ধক কাঁচ হিসেবে ব্যবহার করা হয়। আসলে বিবর্ধক কাঁচ হলো কম ফোকাস দৈর্ঘ্যের একটি উত্তল লেন্স, ওই যে আতস কাঁচ, লেখাগুলো বড় করে দেখার জন্য সেটা ব্যবহার করা হয়। ওকে, তাহলে বড় দেখায় এবং সমশীর্ষ দেখায়।
পর্যায় সারণীর ত্রুটি এবং নোবেল গ্যাসটা প্রথমে তোমাদের দেখাচ্ছি বই থেকে। নোবেল গ্যাসটা তোমরা জানো যে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। ওকে, আমি বলেছিলাম হীরা, নীল আর কৃষ্ণচূড়া যেন রঙিন, এই ট্রিকটা বলেছিলাম। তাহলে এই যে 18 নম্বর রয়েছে দীর্ঘ পর্যায় সারণীতে, এখানে যে মৌলগুলো রয়েছে সেগুলো হচ্ছে নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। এরা সবগুলো গ্যাসীয়, এরা রাসায়নিকভাবে মানে নিষ্ক্রিয় হওয়ার কারণে এদের নোবেল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। ওকে, আর দীর্ঘ পর্যায় সারণীর ক্ষেত্রে যে ত্রুটিগুলোর কথা বলা হচ্ছে, আমি এটা ছায়া থেকে দেখাচ্ছি, রেফারেন্স থেকে। দেখো, দীর্ঘ পর্যায় সারণীর ক্ষেত্রে ত্রুটি আমাদের 2 নম্বর দিয়েছে। 1 নম্বর এই হেডিংটা দেবে, তারপর 1 নম্বর ত্রুটি হচ্ছে এই সারণীতে হাইড্রোজেনের অবস্থান এখনও সুনির্দিষ্ট করা যায়নি। ওকে, 2 নম্বর ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে হিলিয়ামের অবস্থান 2 নম্বর শ্রেণীতে হওয়ার কথা, অথচ সেটাকে একদম নিষ্ক্রিয় গ্যাসের সঙ্গে 18 নম্বর শ্রেণীতে রাখা হয়েছে। ওকে, আর 3 নম্বর হচ্ছে মেন্ডেলিপে সারণীর মতো এখানেও ল্যান্থেনাইড, অ্যাক্টিনাইড সারির প্রত্যেকটি মৌলকে পৃথকভাবে উপযুক্ত স্থানে কিন্তু বসানো সম্ভব হয়নি। এদেরকে ওই মূল পিরিয়ডিক টেবিলের নিচে পৃথকভাবে অনুভূমিক সারিতে দুটো সারি ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইডে আলাদা 14টি করে মৌল রাখা হয়েছে। ওকে, এগুলো হচ্ছে সীমাবদ্ধতা বা লিমিটেশন। এরপর এগুলোকে সাজাতে বলেছে। ওকে, প্রদত্ত মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতা ক্রমে সাজাও। যত উপর থেকে নিচে যাব, ওপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কমে। ফ্লোরিনের সব থেকে বেশি, আমাকে বলেছে ক্রমবর্ধমান মানে কম থেকে বেশি লিখতে হবে। তাহলে সব থেকে আমাদের ফ্লোরিন আছে উপরে, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। তাহলে নিচেরটা সব থেকে কম, তাহলে আয়োডিনের থেকে ব্রোমিনের বেশি, তার উপরে ক্লোরিন বেশি, তার উপরে ফ্লোরিন বেশি। তাহলে এটা আমাদের লিখতে হবে। আর এখানে ব্যাখ্যাটাও দেবে। ওকে, ব্যাখ্যাটা তোমরা দেবে যে একটি নির্দিষ্ট শ্রেণীর উপর থেকে নিচের দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। ওকে, কারণ একই শ্রেণীতে পর্যায় সংখ্যা বৃদ্ধির সঙ্গে নতুন শক্তি স্তরের তথা ইলেকট্রনীয় কক্ষে সংযুক্তি ঘটে, ফলে বন্ধন ইলেকট্রন জোড় থেকে নিউক্লিয়াসের দূরত্ব বৃদ্ধি পায় এবং বন্ধন ইলেকট্রন জোড়কে আকর্ষণের প্রবণতা তথা তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পায়। এ কারণেই 17 নম্বর শ্রেণীর হ্যালোজেন মৌলগুলির ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার ঊর্ধ্বক্রমে সাজালে পাই নিয়ে এইটা লিখবে। তড়িৎ ঋণাত্মকতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটাও আমি রেফারেন্স থেকে তোমার দেখাচ্ছি, লাস্ট কোয়েশ্চেন। ওকে, তড়িৎ ঋণাত্মকতা সেগুলো যে যে বিষয়ের উপর নির্ভর করে, 3টি বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে দেখো পরমাণুর আকার যত ছোট হয় তড়িৎ ঋণাত্মকতার মান তত বেশি হয়, তো আকর্ষণ করতে পারে ইলেকট্রন জোড়টাকে। কক্ষপথের সংখ্যা যদি বেশি হয় তাহলে দূরে চলে যাবে, তড়িৎ ঋণাত্মকতার মান তত কম হয়, এটা কম হয় লিখবে। 3 নম্বর বলছে পরমাণু ক্রমাঙ্ক তথা ইলেকট্রনের আধান। পরমাণুর নিউক্লিয়াসে ধনাত্মক আধানের পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু বৃদ্ধি পায়। তাহলে আমরা আজকে প্রশ্ন প্রস্তুতির বই থেকে 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের আনসারগুলো দেখে নিলাম। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, আর যারা প্রথমবার চ্যানেলে এসে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।